যে চালাকি, এই চালাকিগুলি না করে জনগণ কি চায় এটা নেমে আসুন। আর না হলে বিএনপি যা করার, বিএনপি যে কর্মসূচি দেওয়ার, আমি মনে করি ন্যায্যতার ভিত্তিতে এই কর্মসূচিগুলি দিবে, দলের সাথে আলোচনা করবে, জনগণের সাথে আলোচনা করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। তবে আমরা জনপ্রিয়তা কিসে অর্জিত হয়, এইটাতে গড্ডালিকা প্রবাহে বিএনপি গা ভাসাবে না। আপনি দেখবেন বাংলাদেশের যত অর্জন আছে, ডেমোক্রেসি থেকে আরম্ভ করে যত অর্জন আছে, সমস্ত অর্জনে সবচেয়ে বেশি জেল খেটেছে কে? রাজনীতিরা। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কে? রাজনৈতিক কর্মীরা। দেখান অন্য কোন পেশার লোকজনকে দেখান, কয়জন জীবন দিয়েছে, কয়জন রক্ত দিয়েছে, কয়জন পঙ্গু হয়েছে। চিলড্রেন পার্টির যারা অপকর্ম করছেন, এই আপনি জানেন যে তাদের 10টা হোটেল ইন্টারকন্টিনেন্টালে 10টা রুম তারা দখল করে রেখেছে, এবং গত 6 মাসে জুলাই থেকে পর্যন্ত, এই যে আগস্ট সেপ্টেম্বর, আগস্ট থেকে জুন পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত 6 মাসে 51 কোটি টাকা হচ্ছে লস হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আপনি দেখুন, যেটা রিজওয়ানা স্নিগ্ধা বলেছেন, যেটা এরা আগে বলেছে যে কি, আগে বলেছে যে সংস্কার সংস্কার, এখন সংস্কারের বিষয়গুলো এটা শেষ, এখন বলে বিচার বিচার। এটার মূল কথাটাই হচ্ছে, মূল কথাটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনকে পেছনে রাখা, নির্বাচনকে প্রায়োরিটির মধ্যে না রাখা, এইটা হচ্ছে। এবং ডক্টর ইউনূসকে আপনার এখানে মারুফ মল্লিক আমার কথায় খুব বিরক্ত হয়েছিলেন না? আজ থেকে আরো 6 মাস আগে, মনে আছে আপনার নিশ্চয়ই? আমি বলছিলাম এই লোকগুলো সবগুলো ভদ্রলোক, এই একটাও ভালো মানুষ না। এই ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে ওর যা আছে সবগুলো হচ্ছে লেবাসে ভদ্র, একটাও ভদ্রলোক, এরা একটাও ভালো মানুষ না। কারণ আমি আপনাকে বলি, কালকে প্রমাণ হয়ে যাক, 144 দ্বারা জানিয়ে আছে আমার জাতীয়তাবাদী ছাত্র দল সামনে, এই হেয়ার রোডে ডক্টর ইউনূসের বাড়ির সামনে যাবে, একটা মিছিল নিয়ে যেতে যাই কিনা। আমরা 5 লাখ লোকের সমাবেশ করবো, তারিখ বলুন যে ডক্টর ইউনূসের বাড়ির সামনে যেতে দিবে কিনা। 5 লাখ লোক, 5 লক্ষ লোক থাকবে, পুরো মিন্টু রোড, পুরো বেলি রোড, পুরো হেয়ার রোড, এটা থাকবে। 5 লক্ষ লোক কয়েকদিন দেখতে চাই, ডক্টর ইউনূস বলুক উনি দিবে কিনা, এলাও করবে কিনা। এলাও করবে না। তো এইসব গেম, শেখ হাসিনা এইসব পাঠানো গেম। শেখ হাসিনা বলছে পার্লামেন্ট থেকে, আমি আমার শরীরটা এই পার্লামেন্টে আছে, সংসদে আছে, আমার হৃদয়টা পড়ে আছে গণজাগরণ মঞ্চে। তো ডক্টর ইউনূসের উনি হেয়ার রোডে শুয়ে আছেন, হৃদয়টা পড়ে আছে শাহবাগে। তো এই জন্য এইসব, আমি আপনাকে বলি, এইসব আন্তর্জাতিক মানের যে চালাকি, এই চালাকিগুলি না করে জনগণ কি চায় এটা নেমে আসুন। আর না হলে বিএনপি যা করার, বিএনপি যে কর্মসূচি দেওয়ার, আমি মনে করি ন্যায্যতার ভিত্তিতে এই কর্মসূচিগুলি দিবে, দলের সাথে আলোচনা করবে, জনগণের সাথে আলোচনা করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। তবে আমরা জনপ্রিয়তা কিসে অর্জিত হয়, এইটাতে গড্ডালিকা প্রবাহে বিএনপি গা ভাসাবে না। একটা নাম হলো এজেন্সি, আর একটা নাম হলো এম্বাসি। এই দুইটা অ্যাভয়েড করে প্রতিষ্ঠা করি, কথা বলছেন? চক্রান্ত ষড়যন্ত্রের যে অলিগলি আছে, ওইগুলো দিয়ে হাঁটি না, ওগুলোর খবরও নিতে চাই। আর আমি পার্টিতে ছোট একজন কর্মী, এই জন্য আমার এই 23টা বৈঠক সম্বন্ধে আমার জানার দরকার নাই। নাম্বার 2 আসেন, যে আপনি রুহুল কবির রিজভী যেটা বলেছেন, সেটা হচ্ছে যে আগামীতে ক্লিন ইমেজের ব্যক্তিরা প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে, বা ক্লিন ইমেজের ব্যক্তিরা রাজনীতিতে প্রাধান্য পাবে। আমার মনে হয় যে আপনি জানেন যে শহীদ জিয়াউর রহমানের একটা সময় চটি বই আছে, নাম হচ্ছে পার্টি ক্যাডার। তো সেখানে উনি বলেছেন যে একজন মানুষ খুব ভালো মানুষ, কিন্তু তার সম্বন্ধে জনশ্রুতি আছে তিনি ভালো মানুষ না, তিনি দলের নেতা হবেন না। তার এই যে জনশ্রুতিটা আছে যে তিনি ভালো না, এটি কাটাবেন, এটা তার জন্য দুর্ভাগ্যজনক। তো এই জন্য আমি আপনাকে বলি যে ক্লিন ইমেজের ব্যক্তিরা রাজনীতিতে আসবেন। আমার মনে হয় শুধু ক্লিন ইমেজ তো ভালো মানুষের পাশাপাশি ইমেজটা ভালো হওয়া উচিত, জনশ্রুতিটা ভালো হওয়া উচিত। এটা তো আপনি জানেন সর্বক্ষেত্রেই নেতৃত্বের জন্য এটা প্রয়োজন। আর আমার মনে হয় যে
আজকে যেগুলি আলোচনা হলো, যে সবগুলি আমি আপনাকে বলি যে এইখানে আমার মনে হয় যে সবচেয়ে সুবিধাভোগী লোকজন এই জায়গায় আছে, এবং এরা একজনকে আরেকজনকে দূর থেকে চিনতেন, জানতেন, এদের কথাবার্তার কাজের মতো অক্ষ নাই, এবং ম্যাক্সিমাম লোকগুলি সুবিধাবাদী, ম্যাক্সিমাম লোকগুলির জীবনে ত্যাগের কোনো হিস্ট্রি নাই, এবং ডক্টর ইউনূস নিজেও সবসময় রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের নিচে ছিলেন। আপনি দেখুন যে ডক্টর ইউনূস নিজে তার গ্রামীণ ব্যাংক, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা একটা গবেষণা, এবং তারপরে এটা কৃষি ব্যাংক প্রকল্প হিসাবে নেয়। তারপর এরশাদের আমলে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকে লাইসেন্স নেন, এবং আপনি দেখেন যে শেখ হাসিনার কাছ থেকে ডক্টর ইউনূস নিয়েছেন, গ্রামীণ ফোন নিয়েছেন, টেলিনর টেলিনর তাকে কিনে দিয়েছে, তিনি অর্থনীতিবিদ, তাকে শান্তিতে নোবেল প্রাইজ কিনে দিয়েছে টেলিনর। তো তারপরে আপনি বলি গত 15 বছর ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে আরম্ভ করে যারা গুম হয়েছে, খুন হয়েছে, ডক্টর ইউনূস কোনোদিনই একটা বিবৃতি দিয়ে বলেন নাই। বাট তিনি যখন 1 তলা থেকে 6 তলা হেঁটে উঠেছেন, তখন কিন্তু তিনি আবার ইয়ার কাছে বলেছেন, এই পাবলিকলি প্রেসের কাছে বলেছেন যে তিনি নির্যাতন শিকার হয়েছেন। বাংলাদেশের এত রাজনৈতিক কর্মী, এমপি, মন্ত্রী এরা যে হয়েছে, একটা বারের জন্য তিনি বলেন নাই যে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূসের প্রতি আমার কোনো ব্যক্তিগত কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু নাই। উনি অনেক বড় মাপের মানুষ, তার প্রতি আবার হিংসা বিদ্বেষ দেখানোর যে যোগ্যতা, সেই যোগ্যতাও নাই। তো সেই কারণে শুধু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার অবজারভেশন বলছি যে ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার 1 নম্বর ব্যক্তি হওয়ার জন্য জীবনের যে ত্যাগ তিতিক্ষা দরকার। এবং আপনাকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই যে এই যে শেখ হাসিনা যে 15 বছর ব্যাপী দুঃশাসন চালানোর যে ব্যবস্থাটা, পথটা রচিত হয়, সেই পথটার মধ্যে ডক্টর ইউনূস এবং ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন, যারা মঈন আর ফখরুদ্দিন এবং ডক্টর ইউনূস, তারা চট্টগ্রামের পতেঙ্গাতে 2008 সালে পিকনিক করে এই পথটা রচনা করে দিয়েছিলেন যে আওয়ামী লীগ কোন পথ দিয়ে ক্ষমতায় আসবে এবং কিভাবে 2/3 মেজরিটি পাবে, এই সব কিছু। তো আজকে বিএনপি আপনি দেখবেন 2011 সাল থেকেই, যখন শেখ হাসিনা ডক্টর ইউনূসের প্রতি যখন উল্টাপাল্টা বলতেছিলেন, তখন বেগম খালেদা জিয়া কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে অনেক কথা বলেছেন, পার্লামেন্টে বলেছেন। তো এই জন্য আমি আপনাকে বলি যে অনেক সুদী জ্ঞানীজনদের যে সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, এর থেকে রাজনীতিবিদদের ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা অনেক বেশি। আমাদেরকে কেউ সরাসরি গালিগালাজ করার পরেও, আমি নিজ কানে শোনার পরেও আমি তার সাথে কথা বলার মতো আমার ধৈর্য থাকে, তার সাথে নেগোসিয়েশনের টেবিলে বসার মতো আমার সহ্য ক্ষমতা থাকে। অনেক সুদীজনের এটা থাকে না। আমি দেখছি বহু সুদীজনকে, বহু বড় বড় সুদীজনকে দেখছি, শেষে বলে তুমি আমাকে অমুক জায়গায় এই কথা বলেছিলে। তো সেইটা রাজনীতিবিদরা বরঞ্চ অনেক বেশি। আপনি দেখবেন বাংলাদেশের যত অর্জন আছে, ডেমোক্রেসি থেকে আরম্ভ করে যত অর্জন আছে, সমস্ত অর্জনে সবচেয়ে বেশি জেল খেটেছে কে? রাজনীতিরা। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কে? রাজনৈতিক কর্মীরা। দেখান অন্য কোন পেশার লোকজনকে দেখান, কয়জন জীবন দিয়েছে, কয়জন রক্ত দিয়েছে, কয়জন পঙ্গু হয়েছে। তো যাই আমি আপনাকে বলছি, বাংলাদেশে আমরা মনে করি বাংলাদেশে যদি 5 বছর পর পর একটা জেনুইন নির্বাচনের ব্যবস্থা হয়, একটা জেনুইন নির্বাচন থাকে, এবং আজকে এই সরকারকে নিয়ে আমাদের অস্থিরতা হলো এই সরকার যা কিছু করছে। যেমন ধরুন কয়েকদিন আগে খলিল বলছেন, 3 দিন আগে যে খলিল বলছেন কে কি বললো তাতে কিছুই আসে যায় না, আমাদের যা করণীয় আমরা করব, মানে করিডোর প্রশ্ন উনি বলেছেন। তো এটা কোন রাজনৈতিক কর্মী মন্ত্রী হলে এটা কোনদিনই বলতো না যে কে কি বললো এতে কিছু আসে যায় না, কারণ তাকে কয়েকদিন পরে জনগণের কাছে ভোট চাইতে যেতে হবে। তো এইখানে যারা আছে, 1 নম্বর হচ্ছে যারা ভোট চাইতে যেতে হবে না, 2 নম্বর হচ্ছে এদের গভর্নমেন্টের দায়িত্ব হওয়ার পরে এরা কেউই বাংলাদেশে থাকবে না। আপনি লিখে রাখেন, খলিলের কথাই বললাম, খলিল বাংলাদেশে ওর গভর্নমেন্টের চাকরি শেষ হওয়ার পরের দিন বাংলাদেশে থাকবে না। আলী রিয়াজ ওর গভর্নমেন্টের কাজ শেষ হওয়ার পরে বাংলাদেশে থাকবে না। তো এইরকম 11 জন মন্ত্রী আছে যারা মন্ত্রী পদমর্যাদায়,
যারা বিদেশি পাসপোর্টধারী। তো এই জন্য আমরা বলছি যে একটা জেনুইন নির্বাচনের ব্যবস্থা করেন বাবা। আর আপনার যারা চিলড্রেন পার্টির যারা অপকর্ম করছেন, এই আপনি জানেন যে তাদের 10টা হোটেল ইন্টারকন্টিনেন্টালে 10টা রুম তারা দখল করে রেখেছে, এবং গত 6 মাসে জুলাই থেকে পর্যন্ত, এই যে আগস্ট সেপ্টেম্বর আগস্ট থেকে জুন পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত 6 মাসে 51 কোটি টাকা হচ্ছে লস হোটেল ইন্টারকন্টিনেন্টাল। তো এই এরা যে এই অপকর্ম করছে, এগুলো আমরা রাজনৈতিক দলরা ক্ষমতায় আসলে মাফ করে দিবে। তো এই জন্য আমি একটু বলছি যে সব শেষ কথা হচ্ছে একমাত্র সব যে সমাধান হয়ে যাবে এটা না, কিন্তু বেশিরভাগ বিষয়টা সমাধান হবে একটি জেনুইন নির্বাচন। আপনাকে ধন্যবাদ।